অদিতিকে রুমের ভেতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। অদিতি ফ্লোরে গিয়ে পড়লো সাইফের ধাক্কার দরুন। সাইফ অদিতির ঘাড়ের পেছনে ধরে টেনে তুলল, গাল দুটো নিজের শক্ত হাতে চেপে ধরে মুখের কাছে এনে হিসিয়ে বলল, নিজে থেকে বিবাহিত পরিচয় দিতে ভালো লাগে না বুঝি? লাগবে কেন? এই যে সৌন্দর্য, এগুলোর দিকে মানুষ নজর দেবে না তো বিবাহিত হলে? অদিতির গাল দুটো তো আঙ্গুলের দাগ বসে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বলল, এরকম কিছুই না, বিশ্বাস করুন, কলেজে গেলামই তো মাত্র 2 দিন। সাইফ এবার অদিতির গলা টিপে ধরলো, পরশু রাতে কি বোঝালাম তোকে? কোনো বন্ধু বান্ধব বানানোর দরকার নেই বলেছিলাম কি না? অদিতি ওপর নিচ মাথা নাড়ালো। সাইফ আবারও দাঁতে দাঁত পিষে বলল, এটা তোর গ্রাম নয়, এটা শহর, ঢাকা শহর। এখানে অঘটন ঘটতে 2 দিন কেন, 2 মিনিটও সময় লাগে না। তুই প্রথম দিন কেন বলিসনি তুই বিবাহিত? তোর যে স্বামী আছে ওদের সাথে তেমন কথা বলিনি আমি। জিজ্ঞেস করেন কিছু বলে কিনা, নয়তো চুপ। সাইফের হুংকারে কেঁপে ওঠে অদিতির ছোট্ট শরীর। ওর রক্তচক্ষুর দিকে তাকানোর সাহস হচ্ছে না অদিতির। সাইফ পেছন থেকে অদিতির চুল মুঠো করে ধরলো। অদিতি ব্যথায় কুকিয়ে উঠল। সাইফ নিজের রাগ সংবরণ করতে পারছে না কোনোভাবে, গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে ছুঁড়ে মারলো ফ্লোরে। অদিতিকে আরো নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই থাকতে চাস আমার সাথে সারা জীবন? অদিতি ঘাড় নেড়ে সম্মতি জানায়, তাহলে আমি যা বলবো তাই শুনবি সব সময়, যেমন বলবো তেমনই চলবি, পারবি? অদিতি তাতেও সম্মতি দেয়। গুড। আপাতত আমার রাগ কমাতে সাহায্য কর, খুশি করে দে আমায়। সেই যে গেল সাইফ অদিতিকে নিয়ে রুমে, এখনো বের হয়নি। আঞ্জুমান খালি পায়চারি করছে টেনশনে। এই ছেলের যা জিদ, না জানি কত মারছে মেয়েটাকে। হাবিব বাঁকা হেসে আঞ্জুমানকে বলল, আমি জানতাম একদিন এমনই হবে ভাবি। ভালো লাগা কয়দিন থাকে বলুন তো? এই মেয়েকে নিয়ে সাইফ জীবনেও সংসার করবে না। কে বলেছে তোমায় কাকা? সাইফের গলা পেয়ে সবাই সিঁড়ির দিকে তাকালো। সাইফ সিঁড়ি দিয়ে নিচে আসতেই আঞ্জুমান ধরলো ওকে। কোথায় অদিতি? কেন মেরেছিস তুই ওকে? সাইফ মায়ের কাঁধে হাত দিয়ে কিচেনের দিকে নিয়ে গেল। চলো, কফি বানিয়ে দেবে। নদী তুমুলের দেওয়া গাউনটা পরেছে, সায়রাকেও রাজি করিয়ে নিয়েছে সিমির সাথে শপিং এ যাবে বলে। আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে নদী। নিজের কাছেই নিজেকে ভালো লাগছে তার। তুমুল না জানি আজ কত প্রশংসা করবে তার প্রিয়তমার। এই কথা ভেবেই নদী আরো লজ্জায় লাল হয়ে উঠেছে বারংবার। অনেকক্ষণ বসে আছে, কল আসছে না তুমুলের। নদী কিঞ্চিত বিরক্ত বোধ করলো, ভাবলো নিজেই কল করবে। এর মধ্যেই কল আসলো নদীর ফোনে, তবে সেটা তুমুলের নয়, অন্য কারোর নাম্বার। নদী ফোনটা ধরলো, ওপাশ থেকে শোনা যায় তুহিনের আতঙ্কিত কণ্ঠ, ভাবি, ভাবি ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। নদীর কানে বজ্রপাতের মতো শোনালো কথাখানা। তুমুল অ্যাক্সিডেন্ট করেছে মানে? কি বলছো? কোথায় উনি? হাসপাতালে ভাবি। অবস্থা ভালো না ভাইয়ার, আপনি তাড়াতাড়ি করে আসুন। নদী একের পর এক কল করে যাচ্ছে তুহিনকে। তুহিন ফোনটা ধরছে না। নদীর হাত পা সর্বাঙ্গ কাঁপছে যেন, জ্ঞান শূন্য হয়ে পড়েছে যেন এক মুহূর্তেই। হিতাহিত বুদ্ধি লোপ পেয়েছে মনে হচ্ছে। তুহিনকে কয়েকবার কল করার পরও যখন ধরলো না, তখন নদী সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না, এক্ষুনি যেতে হবে তাকে। নদী এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। হাসান চৌধুরী, হাবিব চৌধুরী, আঞ্জুমান, সাইফ সবাই তখন টেবিলে। সাইফের অদিতির সাথে করা খারাপ ব্যবহার নিয়ে শাসাচ্ছে সাইফকে। এমতা অবস্থায় নদী হাজির হলো বিধ্বস্ত হয়ে। তাড়াহুড়োর চোটে গায়ে ওড়নাটা ফেলে এসেছে রুমে। সায়রা নিজের মেয়েকে এই অবস্থায় দেখে ভড়কে গেল। আঞ্জুমান আর দিঘি উঠে দৌড়ে গিয়ে নদীকে ধরলো। নদী হাঁপাচ্ছে, কিছু বলতে পারছে না, শুধু হাত ইশারা করে বাইরের দিকে দেখাচ্ছে। এবার এগিয়ে এলো হাবিব চৌধুরী, খানিকটা ধমকের স্বরেই বলল, এই কি হয়েছে তোমার, এমন করছো কেন? নদী এবার চিৎকার করে কেঁদে উঠল, বাবা, বাবা উনি অ্যাক্সিডেন্ট করেছে, ওনার অবস্থা ভালো না বাবা, আমাকে যেতে হবে, যেতে হবে আমাকে, ছাড়ো তোমরা। এবার এগিয়ে এলো হাসান চৌধুরী, কি
কি যা তা বলছো তুমি? উনি কে? কার কথা বলছো? ছাড়ো আমাকে, তোমরা ছাড়ো আমাকে, আমার যেতে হবে। ছাইড়া ছাইড়া মেয়েকে সায়রা মেয়েকে বুকের মধ্যে চেপে ধরে বলল, শান্ত হ মা, আগে বল কি হয়েছে, কে অ্যাক্সিডেন্ট করেছে? নদী ফোপাতে ফোপাতে অস্পষ্ট শব্দ করে বলল, তো তুমুল, মা তুমুল অ্যাক্সিডেন্ট হয়েছে মা, ওর অবস্থা খুব খারাপ, আমাকে যেতে হবে। হাবিব চৌধুরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওই দুশ্চরিত্র ছেলের জন্য তার মেয়ে এমন পাগলামো করছে, এটা মানতে পারবেন না তিনি। ঝাঁঝিয়ে উঠলেন, নদীর ওপর নদীর ওপর অ্যাক্সিডেন্ট করুক, মরে যাক, তাতে তোমার কি? তুমি এমন করছো কেন? একটা কথা কান খুলে শুনে রাখো নদী, ওই ছেলের বিষয়ে কোনো কথা আর দ্বিতীয়বার যেন তোমার মুখে না শুনি। আমি ভুলে যাব তুমি আমার বড় মেয়ে। হাসান চৌধুরীর বেজায় রাগ হলো নদীর কথা শুনে। আঞ্জুমানকে হুংকার দিয়ে বলেন, ওকে ঘরে নিয়ে যাও, ও যেন এক পাও ঘরের বাহিরে বের না হয়। লাগলে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দাও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। ওরা নদীকে নিয়ে যেতে চাইলে সাইফ বাধা দিল। দাঁড়াও মা, হাসান চৌধুরীর উদ্দেশ্যে বলো, বাবা বিষয়টা জানা উচিত, ও কেন এমন করলো? সাইফ নদীর মুখোমুখি গিয়ে দাঁড়ালো। নদীর পা যেন তার শক্তি ছেড়ে দিচ্ছে, শরীরের ভর রাখতে পারছে না নিজে। সাইফ গম্ভীর গলায় নদীকে প্রশ্ন করলো, কি হয়েছে রে? তুমুলের অ্যাক্সিডেন্টে তুই এত উতলা হচ্ছিস কেন? নদী কথা নদী কথা বলে না, শুধু মাথা নিচু করে ফোঁফাচ্ছে। সাইফ নদীর গাল ধরে বলল, সত্যি করে বল নদী, কি সম্পর্ক তোর তুমুলের সাথে? নিজের মেয়ের ব্যাপারে এমন কথা? হাবিব গর্জে উঠলেন সাইফের ওপর। কি যা তা বলছো? ওর সাথে আবার কিসের সম্পর্ক থাকবে তুমুলের? সম্পর্ক তো কিছু একটা আছেই কাকাই, নয়তো আমরা যখন বাড়ি ছিলাম না তখন তুমুল এই বাড়িতে কি করতে আসতে আসতে বলো তো? হামিদ চৌধুরী যেন রাগ তালুতে চড়ে গেল, চেঁচিয়ে উঠল সাইফের ওপর, একদম মুখ সামলে কথা বলে দিলাম। আমি মেয়েকে নিয়ে নিজের মতো চরিত্রহীন ভেবেছিস? নিজে তো নিয়ে এসেছো পতিতালয় থেকে একটা মেয়েকে, আমার মেয়ের ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস পেলে কোথায় তুমি? সাইফের এবার মেজাজ চলে গেল কাকার ওপর, কিন্তু নদী যতক্ষণ স্বীকার না করছে সে নিজের রাগ সংবরণ করলো। সেটা এক্ষুনি জানতে পারবে কাকাই। সাইফ দিঘিকে ডাকলো, এই দিঘি, নিচে আয়। দিঘির সিঁড়িতে দাঁড়িয়ে এতক্ষণ সব কথাই শুনছিল। সাইফের ডাকে সে গুটি গুটি পায়ে হেঁটে এসে সাইফের পাশাপাশি দাঁড়ালো। সাইফ শক্ত গলায় জিজ্ঞেস করলো, আমরা যখন গ্রামে ছিলাম তখন তুমুল এই বাড়িতে এসেছিল না? দিঘি একবার নদীর দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নেয়। সাইফ এবার ধমকের সুরে বলল, কি হলো, কথা বলছিস না কেন? একদম কথা লুকানোর চেষ্টা করবি না, নইলে দুটোকেই মেরে ফেলবো একদম। দিঘির ভেতরটা যেন চমকে উঠল সাইফের ধমকে। হ্যাঁ এসেছিল। সাইফ এবার নিজের কাকার দিকে তাকালো। হাবিব চৌধুরীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল দিঘির কথায়, তেড়ে এলো দিঘির দিকে। কিন্তু দিঘিকে আঘাত করার আগেই সাইফ দাঁড়িয়ে পড়লো দিঘির সামনে। তোমার বড় মেয়ের পাপের শাস্তি খবরদার দিঘিকে দেবে না বলে দিলাম। ওর গায়ে একটাও ফুলের টোকা যদি পড়ে, আমি তোমাকে এবং তোমার মেয়েকে, সাথে এই দুশ্চরিত্র ছেলেকেও কোনোটাকে ছেড়ে কথা বলবো না। খানিকটা থেমে সাইফ আবারও হাবিব চৌধুরীর দিকে এগিয়ে গেল। আর কি যেন বলছিলে? আমি নিষিদ্ধ জায়গা থেকে মেয়ে নিয়ে এসেছি, বিয়ে করেছি তাই তো? তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, কাকাই আমি তো তাও বিয়ে করে এনেছি, মেয়েটাকে খারাপ জায়গায় পাঠানোর আগেই ওকে নিয়ে চলে এসেছি এবং বিয়ে করেছি। আর তোমার মেয়ে কি করলো? বাড়িতে কেউ নেই এই সুযোগে পরপুরুষ বাড়িতে ঢোকালো। হাবিব চৌধুরীর ইচ্ছে করছে মরে যেতে। এত বিশ্বাসযোগ্য মেয়ে যে এরকম কাণ্ড ঘটাবে তার ধারণার বাহিরে ছিল। কিন্তু বোনের ব্যাপারে এত বাজে কথা সহ্য হলো না দিঘির। সকলের সামনে চেঁচিয়ে বলল, আপু কোনো পাপ করেনি, আর না কোনো খারাপ কাজ করেছে। তুমুল ভাইয়া আর আপু বিবাহিত। দিঘির কথায় বাড়ির লোক আরো বেশি আশ্চর্য হয়ে গেল যেন। সাইরা এবার আর সহ্য করলেন না, উঠে এসে কষিয়ে একটা চড় বসিয়ে দিল মেয়ের গালে। দিঘি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল।
নদী ততক্ষণে ঢলে পড়েছে। সায়রা আর আঞ্জুমান তাকে নিয়ে সোফায় শোয়াতে চাইলো, কিন্তু হাসান চৌধুরী বলল তাকে রুমে নিয়ে যেতে। ওরা ধরে ওরা ধরে নদীকে নিয়ে রুমে চলে গেল। সাইফ দিঘিকে বলল, তুই যা যা জানিস সব বল। দিঘি কাঁদতে কাঁদতে সব ঘটনা সবাইকে খুলে বলল। হাবিব চৌধুরী থম মেরে বসে পড়ল সোফায়। বড় মেয়েকে তিনি অগাধ বিশ্বাস করতেন, সেই বিশ্বাস ভেঙেছে। সে এইরকম একটা কাজ করতে পারে মানতে পারছেন না হাবিব চৌধুরী। সাইফ এবার আর কোনো কথা বলল না। বাবা কাকাদের ওপরে সব ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। হাবিব চৌধুরী ভেঙে পড়লেও হাসান চৌধুরী এখনো শক্ত। হাবিব চৌধুরীর কাঁধে হাত রেখে বলল, এভাবে ভেঙে পড়িও না হাবিব, এখনো অনেক কিছু করতে পারি আমরা। মেয়ে যেহেতু আমাদের কাছেই আছে। হাবিব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর দিকে। হাসান চৌধুরীর দৃষ্টিতে সোজা। তোমার না কত ছেলে পুলে পোষা আছে হাবিব, তাদের কাজে লাগাও, হাসপাতাল থেকে যেন জীবিত না ফেরে। ওর সব আগাছা বেচে ফেললে ডিভোর্স, ছাড়াছাড়ি, মামলা মোকদ্দমা, আরো অনেক মানহানির মুখোমুখি হতে হবে আমাদের। অদিতির নিস্তেজ শরীরটা বিছানার সাথে মিশে আছে, গায়ে এক রক্তিও শক্তি নেই। ঘাড়ে, গলায়, মুখের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে আছে, কামড়ের দাগ। বিবস্ত্র শরীরটা কম্ফোর্টারে ঢেকে সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইফ আজ একটু বেশি হিংস্র হয়ে উঠেছিল। আজকের স্পর্শে তার ভালোবাসার চাইতে বেশি শাস্তিই ছিল। এরকম আচরণ এর আগে অদিতি কখনো অদিতির সাথে করেনি সাইফ। দরজা খোলার শব্দ পেয়ে সেই দিকে তাকালো না অদিতি। সাইফ রুমে ঢুকে পুনরায় দরজাটা বন্ধ করে দিল। অদিতির কাছে এগিয়ে গিয়ে আপাদমস্তক দেখলো তাকে। ভীষণ এলোমেলো লাগলো অদিতিকে। অদিতির মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমার বাচ্চা বিড়ালটা কি উঠবে না? অদিতি জবাব দিল না। সাইফ শুয়ে পড়লো অদিতির ওপর, নাকে নাক ঘষে দিয়ে বলল, বেশি কষ্ট দিয়ে ফেলেছি? অদিতির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। সাইফ নিজের হাতে মুছে দেয়। খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালটা ঘষে দেয় অদিতির তুলতুলে মসৃণ গালটায়। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, আমার বাচ্চা বিড়ালটা যেন সব সময় আমার কথা শোনে, নয়তো এমন শাস্তি বারবার পেতে হবে। তবে এমন সুইট শাস্তি তোমাকে এখন আবারও পেতে হবে। অদিতির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো যেন। আবার এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল সাইফকে নিজের থেকে। সাইফও সরে এলো, শব্দ করে হাসতে লাগলো সাইফ। অদিতি কমফোর্টার গায়ে জড়িয়েই উঠে দাঁড়ালো। সাইফ টেনে ধরলো আবার, এই কমফোর্টার সহ ওয়াশরুমে গেলে এটা তো ভিজে যাবে, তো কি করব? কমফোর্টার ছাড়াই যাও। বের হন ঘর থেকে, যান বলছি, বের হন। বেহায়া বেটা ছেলে, লজ্জা শরমের বালাই নেই। অদিতি রাগ করা দেখে আরো হাসলো সাইফ। হাসতে হাসতে অদিতিকে জড়িয়ে ধরলো আবার। গালে মৃদু কামড় দিতেই অদিতি ধূপাধাপ কিল বসাতে শুরু করলো। সাইফ দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। কবিতার আবদারে আজ বিকাল পেরোতেই বাড়ি ফিরল তুজা। বেশ কয়েকদিন হলো জাবেদের দোকানে নিয়ে যায় না কবিতাকে। সে নিয়ে কবিতার ভীষণ অভিমান। না পেরে আজ সন্ধ্যা হতেই বাড়ি ফিরল তুজা। যাক, একটা টান অন্তত হলো ঘরের প্রতি। আজ মেহেরজান থাকলে হয়তো কবিতাকে বাহবা দিত এই বাউন্ডুলেটাকে ঘরে আটকানোর জন্য, কিন্তু আজও যাওয়া হলো না দোকানে। কবিতার গা কাঁপিয়ে জ্বর। তুজা বাড়িতে ফিরে পেলেও তাকে বিছানায়, ভীষণ জ্বর, গা পুড়ে যাচ্ছে জ্বরে। মানিককে পাঠালো ডাক্তার আনতে। লতিফা জলপট্টি দিচ্ছে। কবিতা জ্বরের ঘোরেই এক নজরও দেখলো তুজাকে। অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, আমি মনে হয় বাঁচুম না আব্বা, আমার এত জ্বর আইলো কেন? তুজা চোখ রাঙিয়ে দিল, এত বাজে কথা কেন কস? তুই চুপ কইরা শুইয়া থাক। কথা না বাড়িয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কবিতা লতিফাকে বলল, আব্বাই কি রাগ করলো দাদি? এইসব করতে নাই বোন, আহ ওই তোরে মেলা ভালোবাসে, তুই মরণের কথা কও ক্যারে? অদিতি গোসল করে কাপড় পাল্টে বাইরে আসে, কিন্তু বাড়ির পরিবেশ থমথমে। রুমে থাকায় বাহিরের কিছু কর্ণগোচর হয়নি অদিতির। ভেজা চুলগুলো থেকে তোয়ালে ছড়িয়ে রান্নাঘরে ঢোকে।
নাস্তা বানাবে বলে। চামেলি আগে থেকেই সেখানে পুরির ডো রেডি করে রেখেছে। ডাল পুরির সাথে চিকেন চপ বানাবে। অদিতি গিয়ে বলল পুরিও ভাজবে। চামেলি অদিতির হাতে সেই সব ছেড়ে দিয়ে চপের জন্য মশলা রেডি করছে। অদিতি চামেলিকে বলল বাড়ির পরিবেশ এত ঠান্ডা আর চামেলি আপা সবাই গেছে কোথায়? চামেলি মশলা মেশাতে মেশাতে বলল আমনে গেছিলেন কই ভাবি? আমনের জামাইরে দেখলাম, আমনেরে দেখলাম না। এইদিকে কত বড় কাণ্ড ঘটে গেল। অদিতি হাত থামালো, চামেলির দিকে ফিরে বলল কি হয়েছে বলো তো? আমনের ননদ বড়ডা হ্যাঁ তো গোপনে কোন বেডারে বিয়া কইরা বইসা রইছে। অদিতি চমকে উঠল চামেলির কথায়। মানে নদী তুমুলের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, কিন্তু সবাই জানলো কি করে? সেটা জানলো কি করে সবাই? চামেলি হাত ধুতে ধুতে বলল ও মা, নদী আপাই তো কাইন্দা কাইটা সবাইরে কইলো। কাঁদলো? কেন কাঁদলো? হ্যাঁ এই লোকটাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, তাই তো আফা যাইতে লইছিল। পরে হকগলে মিলা হ্যারে থামাইয়া ঘরে লইয়া গেল। আমনের হউর তো কইয়াই দিল ঘরথন এক পাও যেন বাইরে ফালাইলে পা ভাইঙ্গা দিব। অদিতি দরদর করে ঘামতে লাগলো চামেলির কথায়। তুমি একটু পুরিটা বানাও তো, আমি আপুর সাথে। অদিতির কথা শেষ হওয়ার আগে চামেলি বলল কোনো লাভ নাই গো ভাবি, দেখা করতে পারবে না। আমনের ছোট চাচা হগলরে কইয়া দিছে কেউ যেন ওর লগে কথা কইতে না যায়, এমনকি হ্যার মাই বইনও না। অদিতির চিন্তা এবার আরো বাড়লো। তুমুল অ্যাক্সিডেন্ট করেছে, আবার অবস্থাও খারাপ। কি জানি কে কি আছে নদীর কপালে। সাইফকে যে বোঝাবে একটু তারও জো নেই। সে এমনি ক্ষেপে আছে অদিতির ওপরে। ইতিমধ্যে নাস্তা তৈরি, কিন্তু কারোর খাওয়ার মতো মন মানসিকতা নেই। হাবিব চৌধুরী চামেলিকে বলল নদীর খাবারটা রুমে দিয়ে এসো তো। নদী উঠে দাঁড়িয়ে বলল চাচ্চু আমি যাব? হাবিব কপট রাগ দেখিয়ে বলল তোমাকে যেতে বলেছি আমি? অদিতি মাথা নুইয়ে দেয়। না মানে চামেলি আপা নিয়ে গেলে যদি অদিতি না খায়, আমি বলে কয়ে খাইয়ে দিয়ে আসতাম। না খেলে না খাবে, ওর মতো মেয়েকে খাবার দেওয়া হচ্ছে এই বেশি। আর তুমি আমাদের ব্যাপারে কথা বলবে না। অদিতির অপমান কি সাইফের গায়ে সইবে? সাইফও চেতে গেল। ও বলবে না মানে? ও এই বাড়ির বউ এবং আমাদের পরিবারের সদস্য, ওর যথেষ্ট অধিকার আছে বলার। আমার মেয়ের বিষয়ে আমি বুঝে নেব, কাউকে দরদ দেখাতে হবে না। চামেলি দিয়ে আয় খাবারটা। সাইফ কিছু বলবে এমন সময় অদিতি থামিয়ে দিল। এক অশান্তির মধ্যে আরেক অশান্তি করতে চাচ্ছে না। চামেলি খাবারের ট্রেটা নিয়ে নদীর ঘরে গেল। দরজা বাইরে থেকে ছিটকিনি দেওয়া। ছিটকিনি খুলে দরজাটা ধাক্কা দিল চামেলি, কিন্তু রুমের ভেতরে তাকাতেই চামেলির হাত থেকে ট্রেটা পড়ে গেল ঝনঝন শব্দে। চিৎকার করে উঠল চামেলির। চিৎকার ছুটে এলো সবাই। চামেলির চিৎকারে ড্রয়িং রুম অব্দিও পৌঁছেছে। সকলেই ছুট লাগালো চিৎকারের শব্দে। নদীর রুমের সামনে হাত দিয়ে মুখ চেপে বড় বড় চোখে তাকিয়ে আছে চামেলি। সবার আগে এলো অদিতি। কি হয়েছে চামেলি? নদী রুমের চোখ পড়তে দেখা গেল নদীর ঝুলন্ত পা দুটো। মুখটা হা হয়ে গেল অদিতির। চিৎকার দিয়ে দিল সে। সকলে চলে এসেছে ততক্ষণে দরজার সামনে। সকলের চোখের সামনে নদী ফ্যানের সাথে ঝুলে আছে। সাইফ এক লাফে গিয়ে নদীর খাটের ওপরে উঠে পাটা উঁচু করে ধরল নদীর। হাবিব চৌধুরীও এসে গলা থেকে ছাড়িয়ে নেয় ওড়নাটা। ধপাস করে নিস্তেজ দেহটা পড়লো খাটের ওপর। সায়রা আর আঞ্জুমান ক্রমশ চিৎকার করেই চলেছে। আচমকা এমন ঘটনায় সবাই আতঙ্কিত। সাইফ নদীর নাকের কাছে আঙ্গুল নিল। সাইফের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। শুধু সবার দিকে তাকিয়ে দুই দিকে ঘাড় নাড়ালো। আচমকায় সবাই নীরব হয়ে গেল রুমে। সাইফও নিশ্চুপ হয়ে গেল। নিঃশ্বাস চলছে না নদীর। হাবিব ধপ করে ফ্লোরে বসে পড়ল। সাইফ কি মনে করে কোলে তুলে নিল নদীকে। চিৎকার করে ডাকলো ড্রাইভারকে, শামীম দ্রুত গাড়ি বের করো। নদীকে কোলে নিয়েই ছুটলো বাইরে। পেছন পেছন ছুটলো অদিতি আর হাসান চৌধুরী। নদীকে গাড়িতে তুলে সোজা নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ইমার্জেন্সিতে নেওয়া হলো তাকে। ডাক্তার ছুটে আসে, ঘাড়ে আঙ্গুল চেপে বলল বেঁচে আছে, বেঁচে আছে।
হকচকিয়ে যায় সবাই। ডাক্তার গলা করে ডাকে নার্সকে, দ্রুত আইসিইউতে ঢোকাও পেশেন্টকে। অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, ডাক্তার এখনো আসেনি। হাসান চৌধুরী ভীষণ অস্থির। অদিতিরও মনে মনে খুব প্রার্থনা করছে যাতে করে বেঁচে যায়। সাইব দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে হাসান চৌধুরীকে সম্মানের সহিত বললেন, স্যার আপনি টেনশন করবেন না, পেশেন্ট বেঁচে আছে। কিন্তু কিন্তু কি ডক্টর? সাইফ এগিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার শান্ত গলায় বলল, ওনার শ্বাসনালীতে মারাত্মক আঘাত লেগেছে। নিঃশ্বাস দীর্ঘক্ষণ আটকে থাকায় মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। হয়তো মেমোরি লস হতে পারে, আল্লাহকে ডাকুন। ডাক্তারের কথা শুনে সাইরা আর নিজেকে সামলাতে পারল না, চেয়ার আঁকড়ে ধরে বসে পড়ল সে। ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে অঝরে জল পড়ছে। আমার মেয়েটা। কথা শেষ করতে পারল না সাইরা। হাবিব চৌধুরী স্ত্রীর কাঁধে হাত রাখলেন, নিজের কণ্ঠও কাঁপছে, তবুও শক্ত থাকার চেষ্টা করছে। আল্লাহ বড়, যা হবার হবে, এখন ভেঙে পড়লে চলবে না। সাইরা এক ঝটকায় সরিয়ে দিল হাবিব চৌধুরীর হাত। ছোবেন না আমায়। কে বলেছিল আমার মেয়েটাকে এত শাসন করতে? হুটহাট কেন? কি কোনো কিছু করার মেয়ে না নদী। কেন শুনলেন না ওর কথা? সাইফ একটু দূরে দাঁড়িয়ে সব শুনছিল। ডাক্তারের কথা বারবার মাথার ভেতরে ঘুরছে। মেমোরি লস। অদিতি ধীরে ধীরে এগিয়ে এসে সাইফের পাশে দাঁড়ালো। সব ঠিক হয়ে যাবে, ফিসফিস করে সে বলল। কিন্তু সাইফ কোনো উত্তর দিল না। তার চোখ আটকে আছে আইসিইউর বন্ধ দরজার দিকে। কয়েক ঘন্টা পর নার্স এসে জানালো, নদী এখনো অচেতন, আইসিইউতে রাখা হয়েছে, লাইফ সাপোর্টে আছে। সাইরা ছেলের মতো করে সাইফের হাতটা ধরে ফেলে বলল, সাইফ তুই বলতো আমার নদী কি আমাকে চিনবে? ও কি সত্যি? এই প্রশ্নের কোনো উত্তর নেই, তবু গলা শক্ত করে বলল, চিনবে কাকিয়া, আল্লাহর ওপরে ভরসা রাখো। অদিতি চুপচাপ দাঁড়িয়েছিল, তার ভেতরেও অজানা ভয়। নদী যদি বাঁচে কিন্তু সব ভুলে যায়, যদি এই ঘরটাই তার কাছে অপরিচিত হয়ে যায়, তুমুলকে যে ভুলে যায়, যদি ওদের যে বিয়ে হয়েছে সেই সব ভুলে যাবে সত্যি। অদিতি আর হাসান চৌধুরীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। হাবিব চৌধুরী সাইফকেও বাড়িতে পাঠিয়ে দিলেন। সাইরার খেয়াল রাখতে শুধু আঞ্জুমান রয়ে গেল। অদিতি ভাবলো বাড়িতে গিয়েই তুমুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। বাড়িতে পৌঁছাতে অনেক রাত হলো অদিতির। ড্রয়িং রুমে পায়চারি করছে কি করে তুমুলের সাথে যোগাযোগ করা যায়। ওই বাড়ির কারোর নাম্বার এই অদিতির কাছে আছে? অদিতি একবার ভাবলো দিঘির কাছে সাহায্য চাইবে, কিন্তু দিঘির সাথে কথা বলে জানতে পারলো দিঘির কাছেও তুমুল বা তুমুলের বাড়ির কোনো নাম্বার নেই। রাত গভীর, আকাশের রূপালী থালার মতো বিশাল চাঁদ উঠেছে। চৌধুরীদের কবরস্থানটা একেবারেই ফুলের বাগানের ন্যায়। ওহাব চৌধুরীর বিশেষ পরিচর্যার সময় পরিষ্কার আর আগাছা মুক্ত থাকে। আর সেখানে তার গুরুজনরা শুয়ে আছে। মেহেরজানের কবরটা এখনো ইটের দেওয়াল তোলা হয়নি, বাঁশের বেড়া দেওয়া হয়েছে, চারিপাশে সবুজ ঘাস। সেই ঘাসের উপরে বসে কবরের বেড়ায় মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে তুজা। আনমনেই বলতে লাগলো, আর কয়টা দিন থাইক্কা গেলেও পারতা। জানো আমি এখন কাম করি, বাবার ফ্যাক্টরি, তারপর মিলের হিসাব নিকাশ দেখাশোনা সব আমি করি। তুমি খুশি হইছো না শুইন্না? হাসে তুজা, একা একাই হাসে। হাসতে হাসতে চোখে পানি চলে আসে। ও রহমানের মা, কথা কও না কেন? এতক্ষণ তো আমারে ঝাড়ু দিয়া দৌড়ানি দিতা, অহন দেও না কেন? খানিকক্ষণ চুপ থাকলো, ফের বলো, কি ভাবতাছ? বাড়ি যায় না কেন? কি করতে যামু কও? অহন কি আর তুমি আছো যে ভাত বাইরা বাইরা রাখবো? ওই যে ছোট্ট মাইয়াডা, ওই থায়ে মাঝে সাজে। তুজার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তোমারে আমার মেলা মনে পড়ানে, মেলা মেলা মনে পড়ে মেহের। বাড়ি গেলেই তুজা তোমার কথা মনে পড়ে। এই দুঃখে বাড়ি যাইতে মনে ধরে না। বইতাম ওই ভাঙার পাড়ে, আর শালার হেইখানে বইলে ওই ঘাতিনিরে মনে পড়ে। আমি যামু কোনখানে মেহের? কও তো। মাইয়াডা এখন চাই তোমার ধারের কাছে একখান ঘর করি।
গেটের সামনে থেকে হারিকেন হাতে কেউ একজন তুজাকে ডাকে। তুজাকে ঠিকঠাক শুনতে পায় না, হারিকেন বহন করা লোকটি এগিয়ে আসে আরো। তুজা এখন স্পষ্ট দেখল মানিককে। ভাই, কবিতার জ্বর মাথায় উঠেছে, জলদি আহেন, হাসপাতালে লইতে হইব। 2 দিন পার হয়ে গেছে, নদী লাইফ সাপোর্টে আছে। চৌধুরী পরিবারের হাসপাতালে যাতায়াত চলছে। হাসান চৌধুরী এই কয়দিন একবারের জন্যও যায়নি। পাছে মিডিয়ার লোক জেনে যায় তাদের বাড়ির মেয়ে সুইসাইড করতে চেয়েছিল, বিষয়টা বিরাট বড় সমস্যার মুখে ফেলতে পারে। নদীর চোখের পাতা কেঁপে উঠল, মনিটরের শব্দ একটু বদলালো, নার্স ছুটে এলো, ডক্টর পেশেন্ট রেসপন্স করেছে, সবাই বাইরে রাখা হলো। মিনিট 10 পর ডাক্তার বেরিয়ে এসে বলেন, জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না, আমরা অবজারভেশনে রাখবো। সায়রা কাঁদতে কাঁদতেই সেজদায় পড়ে গেল, আল্লাহ, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। পরের দিন নদী আধ খোলা চোখে তাকিয়ে আছে সাদা সিলিং এর দিকে। চারপাশে অচেনা শব্দ, অচেনা গন্ধ, গলার ব্যথা, কথা বলতেই কষ্ট হচ্ছে। সায়রা ধীরে কাছে এগিয়ে গেল। মা, ও মা, ঠিক আছিস তুই? নদীর চোখ ধীরে ধীরে সায়রার মুখে এসে থামলো। কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে, তারপর খুব আস্তে ভাঙা গলায় বলল, কি? ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সায়রার হাত থেকে ওড়নাটা পড়ে গেল মেঝেতে, চোখ যেন অন্ধকার নেমে এলো। ডাক্তার শান্ত স্বরে বলেন, এটাই আমরা আশঙ্কা করছিলাম, স্মৃতির বড় একটা অংশ আপাতত কাজ করছে না। সাইফ দরজার পাশে দাঁড়িয়ে ছিল, নদীর দিকে তাকিয়ে। তার বুকের ভেতরটা আজ মোচড় দিচ্ছে। বাড়ির দায়িত্ববান মেয়েটাই আজ কাউকে চিনছে না, কিন্তু কি এমন হলো যার জন্য নদীর এত বড় একটা দুর্ঘটনা ঘটাতে উদ্যত হলো? শুধুমাত্র তুমুলের অ্যাক্সিডেন্ট শুনে তো আত্মহত্যা করতে যাবে না। সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু অদিতি খেয়াল করলো হাবিব চৌধুরীর ঠোঁটে খেলে যাচ্ছে কুটিল হাসি। অদিতি এমনি ছোট মানুষ, তার উপরে শহরে এসেছে কদিন হলো, কলেজে ব্যতীত কোথাও যাওয়া হয়নি, কোনো হাসপাতালে তুমুল আছে সেটাও জানে না, আর জানলেও বা কি যেতে পারতো সে চীনে? নদীকে আরো 2 দিন হাসপাতালে রাখবে বলল ডাক্তার। অদিতি দুপুর বেলাতেই বাড়িতে চলে এলো। অতীতের মনে শুধু ঘুরপাক খাচ্ছে কি করে তুমুলের খোঁজ পাওয়া যায়। আর হঠাৎ মাথায় আসলো চামেলির কথা। ছুটে গেল চামেলির কাছে। চামেলি আপা, তুমি তো অনেক বছর হলো শহরে আছো, তুমি নিশ্চয় শহরের অনেক কিছুই চেনো। চামেলি স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, মেলা কিছুই তো চিনি। কেন, কি হইছে? অদিতি চামেলির হাতটা ধরে বলল, তুমি একটু নদী আপার স্বামীর খোঁজ করবে বোন, ভীষণ উপকার হতো আমার। চামেলি চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই বাড়ির মাইয়া, এই বাড়ির লোক বুঝুক ভাবি, আমনে কেন এর মধ্যে ঢুকতাছেন? আমনে চুপ থাকেন। এমনে বাড়ির বউ গো, দোষের সীমা নাই, দেখেন না আমনের চাচা হবুর উঠতে বইতে আমনেরে কথা হোনায়, সে শোনাক, তুমি একটু সাহায্য করো না। ভাইয়া সুস্থ হয়ে ফিরে এসে যদি দেখে নদী আপার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে আর আমি কিচ্ছু করিনি, এমনকি তাকে আটকাতেও অবধি পারিনি, ভীষণ খারাপ হবে গো। চামেলি কিছুটা বিরক্ত নিয়েই বলল, আমনে না, তা খুঁজুম কই? এই শহরে জানেন মেলা বড়, আর এইখানে এমনি এমনি মানুষ খোঁজন পাওয়া যায় না, আর আমি তো হ্যারে দেখিও নাই। কথাটা ঠিকই বলেছে চামেলি। এখন অদিতি করবেটা কি? নদীর সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই দেখা যায়। ফ্রেশ হতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সাইফ। আজ অফিসে যাবে, দৌড়াদৌড়িতে অফিস টফিস শিখেই তুলেছে। অদিতির ফোনটা বাজছে, অনেকক্ষণ হলো। সাইফ কিছুটা বিরক্ত হচ্ছে এবার। এই মেয়েটাকে ফোনটা দিয়ে কোনো লাভ হলো না। কোথায় সে থাকে আর কোথায় তার ফোন? সাইফ এগিয়ে গেল না পেরে। নাম্বারটা সেভ করা নয়। সাইফের মনে উদয় হলো আবার কোথাও রোহান নয় তো? ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল এক পুরুষালী কণ্ঠস্বর, হ্যালো অদিতি, আমি মাহিদ ভাই বলছি পাখি।